স্বাগতম, সুপ্রভাত। অনুষ্ঠানটা করছি ঠিকই, তবে আমি আছি কলকাতা শহরে, আর আমার বন্ধু আমাকে ফেলে চলে গেছেন। তিনি অসহায় অবস্থায়, তিনি আপনাদের দ্য মোস্ট ফেভারিট স্ট্রেট ফরওয়ার্ড, ওই বলে না যে বল আসবে হুক করে বাইরে বের করে দেওয়া, তারই খুব ফেভারিট প্লেয়ার। তো সেইখান থেকে সরাসরি আজকের জায়গায়, যেটা স্পেডকে স্পেড বলার একটা প্রবণতা থাকবে, সেই জায়গা থেকে আপনাদের সামনে আপাতত যাকে দৃশ্যমান মনে হবে, তিনি দীপাচার্য। নমস্কার। একদম, সবাইকে নমস্কার। আপনার ব্যাপারটা হচ্ছে যে আপনি একটা সিস্টেমকে ভাঙছেন। আমি বললাম না যে আপনি ছক্কা মারেন শর্মা কিংবা এর মতন, বিরাট কোহলির মতন, যে ভাই আমি ছাড়বো না, আমি পেয়েছি ভাই, আমি ওয়ার্ল্ড বেস্ট। রোহিতের যেমন মানে ওয়ান ডেতে হি ইজ দ্য বেস্ট, নো ডাউট, আপনার প্রিয়। আপনি হচ্ছেন কি জ্যোতিষ জগতের রোহিত শর্মা। তা প্রথমেই আপনাকে যেটা জিজ্ঞেস করবো, যে এই যে একটা অ্যাটাকিং মুড না রেখেও পোলাইটলি আপনি সব কিছু ভাঙতে ভাঙতে যাচ্ছেন, এটা এলো কি করে আপনার মধ্যে? আপনি ব্রাহ্মণ সন্তান, উচ্চবংশীয়, নৈহাটির একেবারে ভাটপাড়া অঞ্চলের ওই যে কি বলে ভট্টশালী এলাকার লোক, তা সত্ত্বেও আপনি মিথটাকে ভাঙছেন কিভাবে? না, মেন ব্যাপার হচ্ছে রাগ করে বা জেদ করে না কোনো কিছুর সৃষ্টি করা যায় না, আমার যেটা বিশ্বাস। এবং আমি বারবার যাকে নিয়ে আলোচনা করি বা আমার প্রোগ্রামে একবার হলেও যার নাম আসে, সে হচ্ছে শ্রীকৃষ্ণ। এবং আমার মনে হয় যে অত বড় কুরুক্ষেত্রের যুদ্ধটা শুধু হাসি মুখে উনি কাটিয়ে দিয়েছিলেন, এবং 18 দিনের মধ্যে পুরো ব্যাপারটাই শেষ। এবং যে গীতাতে আমাদের যে 18,000 শ্লোক আছে, সেই শ্লোকের প্রতিটা কথার মানে যদি কোনো কারণে আমরা বোঝার চেষ্টা করি, আমি হয়তো এখনও পর্যন্ত সমস্তটা বুঝে উঠতে পারিনি, কিন্তু একটা মিথ তৈরি হয়ে একটা কী বলবো ঊর্জা তৈরি হয়ে যায়, সেটা অবশ্যই স্মাইল, আমার মনে হয় হাসি। আপনি দেখবেন একটা লোক খুব কঠিন মনে আপনাকে না করতে পারে, কিন্তু আপনি একগাল হেসে বলেন, একবার ভেবে দেখবেন যদি হয়, সেই ভদ্রলোক যতই কঠিন হোক না কেন আপনার কাজটা কিন্তু 100% করে দেবে। তো ডিফারেন্স হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে যে খারাপ ভালো এটাই অনেস্টলি জ্যোতিষের পক্ষে জানানো উচিত আমার মনে হয়, এবং অনেক সময় অনেকে এটাই করেন। কিন্তু আমার মনে হয় রাস্তাটা খুব কঠিনভাবে বাবা মাকে যদি বলা হয় আপনার সন্তান বিয়োগের যোগ আছে, আমিও একজন বাবা, তো সেক্ষেত্রে আমার মনে হয় মানসিক মেনেই নিতে পারবো না, মেনে নিতে পারবো না, রাতের ঘুম চলে যাবে। এবং আমি বহু কি বলবো ক্লায়েন্টকে দেখেছি বা কাস্টমারদের দেখেছি যাদের চোখের জল টানা 21 দিন ধরে কান্নাকাটি করেছে। তো এই কথাটা বলে একজনের চোখে 21 দিন ধরে জল ফেলে আমার মনে হয় কোনো লাভ নেই। এটা বলুন যে আমার মনে হয় এটা বলা উচিত মানুষের, যে আপনার সন্তান অত্যন্ত প্রিয়, এবং আমার মনে হয় সামনের টাইমটা কোনো কারণে খুব ডিস্টার্ব আসতে চলেছে। যতটা পারবেন চোখে চোখে রাখুন, চোখ ছাড়া যদি হয় তাহলে কিন্তু আপনি পরে আফসোস করার জায়গাও পাবেন না। এমনভাবে কথাগুলো হোক যেন উনি বুঝতেও পারেন আপনি কি বলতে চাইছেন এবং কি বলা উচিত। কারণ আমার মনে হয় স্ট্রেট ফরওয়ার্ড হয়ে গেলাম, আমি একদম মৃতকে মৃত, একদম সত্যিটাকে খুব সত্যি বলে দিলাম, তাতে আলটিমেটলি যে দুঃখের ভারটা আমি তৈরি করে দিলাম, সেখান থেকে কোথাও না কোথাও পাপের একটা কি বলবো ভান্ডার আমার তৈরি হতে আরম্ভ হবে। আচ্ছা, আমি একটা জিনিস দেখি, ধরুন আপনিও ল্যাপটপে মঙ্গলটা কোথায় রয়েছে বা বৃহস্পতির এই সময়টা ভালো না, এগুলো তো অনর্গল বলেছেন। কিন্তু আমি এটাও দেখেছি যে যেটা আপনি বললেন আর কি, যে আতঙ্কিত করার একটা প্রয়াস। আপনি আতঙ্কিত না হলে আপনার কাস্টমার আসবে কি করে? আমি কথার কথা বলছি, আমি খারাপভাবে নেবেন না। আপনি আজকে একটা সরকারি হাসপাতালে বা এইমসের মতন যদি হাসপাতালে যান, তাই দেখবেন নর্মাল আপনার চিকিৎসা হচ্ছে, ডাক্তারদের অ্যাসিস্ট্যান্ট আপনাকে এক বর্ণও বলবে না যে আপনার রোগটা কি, একদম একটা লাইনও বলবেন যে এর এই রোগ ওই রোগ ওই রোগ ওই রোগ, বলে যে আমরা চিকিৎসা করছি, আমাদের চিকিৎসা করতে দিন, বিকজ দে আর পেড সার্ভেন্ট, সরি মানে এটা কর্মচারী আর কি। কিন্তু আপনি একটা বেসরকারি জায়গায় যান, আপনার এমআরআই করবে, এটা করবে সেটা করবে, করে টোরে আলটিমেটলি বলবে যে না গ্যাস্ট্রিকের প্রবলেম, কিন্তু করে নিল এতগুলো জিনিস। এবার আপনি যতগুলো টেস্ট করাবেন আপনার আতঙ্ক হবে, এবং আলটিমেটলি যখন আপনি সুস্থ হয়ে বাড়িতে ফিরবেন যে ভাই আর যেখানে হোক এই নার্সিংহোমে আমি আর নেই। ফলে এই প্রফেশনটা ডার্টি হয়ে গেছে, মেডিকেল ক্ষেত্রেও যেমন। আচ্ছা ঠিক আছে, মেডিকেল জায়গাতে আমি বলতে পারি বিধান রায় থেকে শুরু করে তাবড় তাবড় ডাক্তাররা এসছেন,
কিন্তু আপনি বলুন তো, যে জ্যোতিষ জগতের যেটা আগে রাজারা বাড়ির পুরোহিতকে জ্যোতিষ হিসাবে ইয়ে করতো, ব্রাহ্মণ ছাড়া জ্যোতিষ করার অধিকার কারোর ছিল না, একদমই তাই। এবং ব্রাহ্মণ মানেই হচ্ছে কি জ্যোতিষী, এবং তার আগে পরে কিচ্ছু থাকবে না। কাজে এই যে ব্যাপারটা, যেটা আমরা বলতে চাই যে জ্যোতিষী মানে হচ্ছে গিয়ে হি মাস্ট বি ব্রাহ্মণ, পুরোহিত এবং চক্রবর্তী বা ভট্টাচার্য। তো এখানে আমার যেটা বক্তব্য আপনার কাছে, যে দুটোই আপনি পেয়েছেন, মানে একবার আইডিয়াল লোক, একবার ফ্যান্টাস্টিক, কিন্তু চমকাচ্ছেন না আপনি, ধমকাচ্ছেন না আপনি। না, আলটিমেটলি ওই বললাম, পাপের ভান্ডার বাড়াতে চাই না কাউকে। আমি যদি ভয় দেখাই না, উপরে একজন বসে আছে লাঠি নিয়ে, সে আমাকে একদিন ঠিক ভয় দেখিয়েই দেবেন। আমি এমনিতেই ভীষণ ভীষণ ভীত মানুষ। আমি অন্যকে কি ভয় দেখাবো? আমি কারোর সাথে জোরে গলায় কথা বলতেও পছন্দ করি না, এবং আমার মনে হয় কারোর যদি আমাকে পছন্দ হয় সে হয়তো আসবেন, আর কারোর যদি পছন্দ না, প্লিজ পছন্দ না ওই অবধি ব্যাপারটা থাকে। ঝগড়া করার জন্য আলাদাভাবে এসে তো কোনো লাভ নেই, কারণ আমি পারবো না। আমি আপনার কাছে আগে সারেন্ডার করছি, আমি হেরে গেছি, কারণ আমার কাজ ওটা নয়। নাম্বার ওয়ান, আমাকে যদি মনে হয় যে হ্যাঁ শাস্ত্র অনুযায়ী আমাকে প্রমাণ করতে পারেন আমি ভুল বলছি। দেখুন, মেন ব্যাপার, অনেকে বলে আমরা জ্যোতিষকে মানি না। এই জায়গাটাতে আমার একটা বড় কনফিউশন আছে। না, আপনি জ্যোতিষকে মানেন না, না জ্যোতিষ শাস্ত্রকে মানেন না? জ্যোতিষটাকে মানে না। আচ্ছা, যদি জ্যোতিষকে না মানেন তাহলে জ্যোতিষ ব্যক্তি বিশেষ জ্যোতিষকে মানে না। হ্যাঁ, আবার অনেকে বলেন জ্যোতিষ শাস্ত্রকেও মানি না। তাহলে সেক্ষেত্রে দুটো অপশান আছে। ডাক্তারি ক্ষেত্রে চিকিৎসাও একটা শাস্ত্র। একটা ডাক্তার ভুল করতেই পারেন, হতেই পারে, সেও মানুষ, তারও ভুল হতে পারে, বা তার চিকিৎসা করার পদ্ধতিটা আলাদা। আবার কেউ একটু আলাদাভাবে ভালো কথা বলে হয়তো চিকিৎসা করতে পারেন। দুটো ডিফারেন্স আছে। আমাদের লাইনেও ঠিক তেমনি, কেউ কম কথা বলেন, কেউ অত্যাধিক কথা বলেন। আমি অনেক বেশি কথা বলি। আমার মনে হয় যে না, আমার মনে হয় যে প্রকৃত অর্থে তার মনের মানে প্রতিটা জায়গাকে যদি ঠিক করতে হয় না, বা তাকে যদি রিলিফ দিতে হয়, আমার মনে হয় তার ভেতরটাকে আগে ফাঁকা করে দেওয়া দরকার। কারণ সেই মানুষগুলো যারা আমাদের কাছে আসেন, তারা বলতে পারে না কারোর কাছে, তাদের মধ্যে একটা চাপা ব্যাপার থাকে। এবং আমি এমন কিছু কিছু মানুষকে জানি যে দীর্ঘদিন, হয়তো মহিলাদের ক্ষেত্রে যদি বলি, একবার বিয়ে হয়েছে, স্বামীর ঘর থেকে বেরিয়ে এসছেন, অত্যাচারিত ছিল, বা কোথাও ভালো লাগেনি বা পোষায়নি, তারপরে দ্বিতীয় জায়গায় যখন বিয়ে হয়েছিল ভেবেছিল না এই মানুষটাকে আঁকড়ে ধরে বাঁচতে পারবো, কিন্তু সেই মানুষটা দেখা গেল কোনোদিন তাকে গুরুত্বই দিল না। হ্যাঁ, রয়েছে ওয়াইফ হিসেবে ঠিক আছে, সে তার নিজের লাইফ, তার বন্ধু, তার ফ্যামিলি, তার নিজের জায়গাগুলোকে নিয়ে এত বেশি গড়ে উঠেছেন। আজকে যখন একটা বয়সকালে এসে যখন তার মনে হচ্ছে যে আমি আলটিমেটলি জীবনে পেলামটা কি, ভগবান আমাকে দিলটা কি, দুটো হাজব্যান্ডের রূপ দেখালো, মহাদেবের রূপ দেখিয়ে দিল, কিন্তু পেয়েছিটা কি আমি? তো সত্যি যখন তার মনের জায়গাটা থেকে আপনি দেখবেন না, তার বলার কিন্তু প্রচুর জায়গা আছে। আপনার মতো একজন মানুষকে যদি আপনি পায়, সে যদি কোনো কারণে পায়, তার অ্যাটলিস্ট একদিন হয়তো শুধু তার জীবন সম্পর্কে গল্প করতে গিয়ে বেরিয়ে যাবে। তো সে কিছু কথা তার ব্যাপ্তি যদি করতে পারে, এবং আপনি তখনই বুঝে যাবেন যে প্রবলেমটা আলটিমেটলি কোথা থেকে তৈরি হয়েছিল। তো সেই অনুযায়ী যদি দেন না, দেখবেন সেও আপনার মেন্টালিটির সাথে ম্যাচ করছে, সে আপনার কথা শুনছে। আগামী দিন কোথাও না কোথাও মনে হবে যে না, এই ভদ্রলোক আমাকে কোনোদিন যেমন ঠকায়নি, আমার কথাগুলো প্রতিদিন শুনেছেন, এবং সে যে প্রসেসে রেমেডি দিয়েছেন সেগুলো আমাকে আজকে কাজ করছে। ইনস্ট্যান্ট, আমি সবসময় বলি ইনস্ট্যান্ট বা মানে কি বলবো, কাজ করার জন্য কখনোই জ্যোতিষ পদ্ধতি নয়, তার জন্য হয়তো অবশ্যই তন্ত্রক্রিয়া বা বিভিন্ন মাধ্যম থাকতে পারে। ওই সাবজেক্টটা আমি আসবো আরেকদিন। হ্যাঁ, বিভিন্ন মাধ্যম। আপনি এই কথাটা যে বলেছেন হৃদয়ে স্পর্শ করে যাচ্ছে। আমার এরপরে যে প্রশ্নটা করতে ইচ্ছা করে, ধরুন আপনি কেউ একজন প্রবেশ করলো ফোনে যে স্যার নমস্কার, আপনার এমনি একটা ফোন নিই একদম, আর কখনো কখনো নিও না, আপনি হরোস্কোপ ফেলে দেখলেন যে বহুত গন্ডগোল রয়েছে। হ্যাঁ, আপনি তো শাস্ত্রটাকে অবজ্ঞা করতে পারছেন না, কারণ সেটা আপনি শিখে এখানে বসছেন। আপনি কিন্তু তখন আমি দেখছি আপনি খুটখুট করে বলছেন যে না ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড কথাটা আপনি খুব বলছেন। হ্যাঁ, বলছেন, কিন্তু আপনি স্বগতোক্তি না, দর্শককেই শোনাচ্ছেন ভেরি গুড। ভেরি গুডটা শুনে সে একটু চাঙ্গা হচ্ছে, বাহ ভাই ভেরি গুড বলছে তো ভদ্রলোক। ভেরি গুড তো কেউ বলে না চট করে, কারণ সে তো আপনার 10 ঘর ঘুরে তারপরে স্পেশালিস্টের কাছে এসছে। করতে করতে আপনি বললেন দেখুন আপনার হবে না এমন কথাটা আমি বলছি না, তবে কি যে এই ফেসটা একটু খারাপ যাবে, কিন্তু হবে। কেন বলেন? না, মেইন ব্যাপার, আমি একটা জিনিসে খুব বিশ্বাসী, রাতের পরে যখন সূর্য ওঠে, স্টার্টিংটা খুব মেজে থাকলে পরেও কিন্তু পরবর্তীকালটা খুব আরামদায়ক। এবং আমাদের মনে হয় যে
আমাদের লাইফেও না দুঃখের পাহাড়টাও রাতের মতোই, এবং যখন সকাল মানে যখন জাস্ট ভালো টাইমটা আসছে তখন একটু ম্যাচ করে শরীরটা আমাদেরও, যে হবে তো, হচ্ছে তো, মানে ঠিক জায়গায় এগোবে তো, বিভিন্ন প্রশ্ন নিজেকেই নিজের কাছে আমরা করতে থাকি। করতে 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 যখন আমরা যেটা চাইছি না, আমাদের এক্সপেকটেশনের বাইরে, বিয়ন্ড অফ এক্সপেকটেশন যেগুলো পেতে আরম্ভ করি না, তখন আপনি দেখুন, আমি যদি একজনের নাম বলি, শাহরুখ খান, লাইফের স্টার্টিং থেকে শুরু করে যতগুলো বই করতে করতে সিনেমা করতে করতে গেছে, কোথাও না কোথাও একটা যদি হিট করে যায় তারপরে কিন্তু পরপর 3টে ফ্লপও আছে। একদমই আছে। আচ্ছা, তো তার মধ্যেও কিন্তু মানে আত্মগ্লানি ছিল, অবশ্যই তার পরিশ্রমের মাত্রা বেশি ছিল। আবার যখন দ্বিতীয়বার, সব থেকে বড় কথা হচ্ছে আজ অব্দি যে কটা সিনেমা উনি তৈরি করেছেন, একটা বইও কিন্তু কখনো সিনেমা হলে গিয়ে দেখেননি বা মোবাইলেও দেখেননি, নিজে তৈরি করা একটা সিনেমা আজ অব্দি দেখেননি। তো প্রতিটা মানুষের ক্ষেত্রে ফ্লপ থাকবে, এবং সেই জায়গাটা যখন নতুনভাবে আবার কিছু, যেমন আমি ধরে নিচ্ছি একটা বই খুব হিট করেছে, তারপরে মোটামুটি 4-5 বছর বেশ ফ্লপ, তারপর আবার একটা হিট বই যখন আসলো না, তখন দেখবেন যে আপনার বিশ্বাস করতেও একটুখানি সন্দেহ, সত্যি হিট হচ্ছে তো, সত্যি পাবলিক নিয়েছে তো, সত্যি পাবলিকের সেই ভালোবাসাটা আছে তো। আমাদের লাইফেও ঠিক তেমনি, যখন আমাদের এক্সপেকটেশনগুলো কমপ্লিট হতে চায় না, ভাই হচ্ছেটা কি আমার সাথে, এগুলো কি, এগুলো তো হওয়ার কথা ছিল না, আমি তো এমন কিছু করিনি যেটা আলটিমেটলি হচ্ছে আমার প্রভু আমাকে যতটা এক্সপিরিয়েন্স দিয়েছে না রাতের অন্ধকারে, যে আমার লাইফে যতটা ঘোর অন্ধকার ছিল, যতটা খারাপ ছিল, লোকে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে বিভিন্ন কথা বলে, আমি বলি রাতের অন্ধকার মানে খারাপ সময়। কেউ বলে ভাই দাদা বিশ্বাস করুন দেওয়ালে পিঠ ঠেকে গেছে, দেওয়ালে পিঠ ঠেকে গেছে মানে তারপরে তো আর যাওয়ার জায়গা নেই, তাহলে এখন আমার একটাই তো রাস্তা বাকি। মিনবার ওইসব চিন্তা ভাবনা না করে জাস্ট ওয়েট করুন। আপনার যদি জীবন নেওয়ার হতো, প্রভু এই দেওয়ালে পিঠ ঠেকার আগে নিয়ে নিত, আপনাকে এত কষ্টই দিত না। আপনাকে কষ্ট দিয়েছে মানে এই কষ্টের যে কৃষ্ণ যেটা আছে সেটা আপনাকে উনি দেখাবেন, উনি আপনাকে প্রতিটা জিনিস এই পৃথিবীর ভোগ করাবেন যেগুলো এখনো পর্যন্ত আপনার পাওয়া হয়নি, এটা আমার দায়িত্ব নিয়ে বলা। তো আমরা খারাপ সময় আসলে না ফার্স্টে জুজুমান হয়ে যায়, এবার আমার হবে কি, এরপর আমার হবে কি। পাশের লোকেরা যতই বলুক না কেন হিম্মত রাখবো কোথায়? সব থেকে বড়ো কথা হচ্ছে একটা ছেলের লাইফে দুটো হাতে ইট দিয়ে দিন বা পকেটে একটা 500 গ্রামের বাটখারা দিয়ে দিন, দিয়ে হাঁটতে বলুন, 10 কিলোমিটার হাঁটবে, কষ্ট হবে না। কিন্তু যদি কোনো কারণে বলেন যে খালি পকেটে 1 কিলোমিটার রাস্তা হাঁট, দেখবেন যে জিনিসটা মানে তাকে কুড়ে খাবে না, আমার পকেটে 1 টাকাও নেই। তো সেইটা যখন কষ্টের, সেই কষ্টটা যখন প্রভু দিচ্ছে, এই কষ্টটাকে লাঘব করার জায়গা নেই, এই কষ্টটাকে কী বলবো এনক্যাশ করুন জীবনে, নিজের লাইফে সেই জায়গাটাকে দেওয়ার চেষ্টা করুন যে না এটা তারই ইচ্ছা। এবার যখন আপনি জেনে যাবেন না, যখন আপনি রাত্রিবেলায় শোয়ার সময় বলে শোবেন যে প্রভু আজকের দিনটা তুমি কাটিয়ে দিচ্ছ, কালকের দিনটা কিন্তু তুমি আমার হাতটা ধরে রেখো, যতটাই কষ্ট হোক না কেন হাত ছেড়ে চলে যাও না। 1 দিন 2 দিন 3 দিন আপনার বাবা হলেও চোখ দিয়ে জল পড়বে, যেরকম ছেলের খারাপ দেখলে পরে তারও চোখ দিয়ে জল পড়বে, এবং সে বাধ্য আপনার খারাপ টাইমটাকে তাড়াতাড়ি আরও কমিয়ে দিতে, আগামী দিনটা আরও তাড়াতাড়ি, ভালো দিনটা আরও তাড়াতাড়ি আপনার লাইফে এনে দিতে। এবং এই খারাপ দিনটা যদি না থাকতো, লোকের সৎ অসতের এই যে ডিফারেন্সগুলো রয়েছে না, এগুলো বুঝতে জানতো না। খারাপ সময়েও যদি আপনার মধ্যে নীতিবাক্য এই থাকে, বন্ধু টাকা রেখে গেছে আমি গার্ডারে হাতও দেবো না, যেমন আছে তেমন থাক, আর যদি একবার মনে হয় না এখান থেকে ভেঙে সংসারটা চালিয়ে নিই না, পাপ কিসের আছে, তো দুটোর মধ্যে ডিফারেন্স, বিশ্বাসটা কোথাও না কোথাও ভঙ্গ হয়। তো সেই জায়গাগুলোকে যদি আপনি কাজে লাগাতে পারেন, আমার মনে হয় পৃথিবীতে কোনো শক্তি নেই যে আপনাকে কোনো আইলা হোক লাইলা হোক, যত ঝড় আসুক, কোনোটাতে আপনাকে দাঁড়াতে পারবে। এবারে যেটা আমার মনে হয় যে আপনার মধ্যে একটা, দেখুন আমি বলি যে আমার হঠাৎই আজকে আপনার প্রোগ্রামটা ভাবতে আমি ভাবছিলাম যে ভদ্রলোককে একটা প্রশ্ন করব, যে জীবনে হঠাৎ করে একটা শক্তি চলে আসা, সেটা আচমকা ব্যাপার নেই। তো আমার মনে আছে যে আমার খুব ছেলেবেলা ক্লাস 4-এ পড়ি, আমি ত্রিপুরাতে বেড়াতে গিয়েছিলাম, আগরতলাতে। তাহলে যাওয়া হয় কি, তখন পাড়া প্রতিবেশীর মধ্যে আমি একটা পুকুরে স্নান করতে গিয়েছিলাম, খুব ভালো সাঁতার জানতাম, আমি ডুবে যাচ্ছিলাম, কেউ ছিল না ধারে কাছে, কি একজন এসে আমাকে টেনে তুলেছিল। বিশ্বাস করুন, অনেস্টলি আপনাকে বলছি যে আমি যদি মিথ্যা কথা বলি আমার যেন পতন হয়। আজকে হঠাৎ তার কথাটা মনে পড়লো আপনার অনুষ্ঠানে বসার সময়, যে কে ছিল সেটা। বিশ্বাস করুন, এই ঘটনাটা ঘটেছে ত্রিপুরা। আপনার নিয়তি ছিল, কারণ সে কখনোই চায়নি আপনি জলে ডুবে আপনার মৃত্যু হোক। আর নিয়তি তো লেখার ওই যে 6 দিন, মানে সেই গল্পটাও কাউকে করিনি, কারণ তখন এত ছোট, ক্লাস 4-এ। দেখুন আজকে সাবজেক্ট অনুযায়ী যদি আমি তিরুপতিকে নিয়ে আলোচনা, এটা না, এবারে আসছি আপনার ব্যাপারে, এবারে আপনার ব্যাপারে আসছি। সেটা হচ্ছে তিরুপতি তো ঢুকবই, তিরুপতি আজকে আমার সাবজেক্ট যখন ঢুকবই, আপনি
কোনো একটা অমাবস্যার দিন সকালবেলা বেরিয়ে গেলেন তারাপীঠে, একদম আগের রাত্রে ভালো করে টেনশনে ঘুম হয়নি, সকালবেলা উঠতে হবে, সকালবেলা উঠে পরিষ্কার হয়ে স্নান ফান করে আপনি বেরিয়ে গেলেন ড্রাইভ করে, ঠিক আছে, যাওয়ার পথে ঠিক আছে, যেতেই পারে। এবার আপনি গিয়ে সেখানে বসলেন, একটা থাকার জায়গা ঠিক করে আপনি আবার স্নান করে এসে যজ্ঞে বসলেন। যজ্ঞটা চললো রাত্রি 2-2-2:30 অবধি, ঠিক আছে। এবার যার যার জন্য আপনি পুজো দিচ্ছেন বা আর যারা আপনার সহযোগী পুরোহিত ছিল সেবই ঠিক আছে, একটা মানুষ এমনিই নেতিয়ে যাবে, তাই তো। সেখান থেকে আপনি ওই তারাপীঠ থেকে বীরভূমের ভেতর দিয়ে এসে হাইওয়েতে পড়ে বহরমপুর টপকে কলকাতা ঘুরে নৈহাটি, ইটস নট এ ম্যাটার অফ জোক। আপনি নিজে ড্রাইভ করে কি করে ফিরছেন, কে এই শক্তিটা দিচ্ছে? না মেন অবশ্যই আমার মনে হয় যে কিছু তো অবশ্যই শক্তি থাকে যেগুলো। আর দ্বিতীয় কথা হচ্ছে যে রাত 2টো অবধি বা 2:30 অবধি যে যজ্ঞগুলো হয় সেগুলো একটু আলাদা, এবং আমার মনে হয় সেগুলো নর্মাল প্রত্যেকের জন্য নয়। কিছু কিছু কাজ থাকে যেগুলো খুব সিক্রেট, মানে যেগুলো হয়তো আমি বলে দিই, এবং যেগুলো হয়তো ওই টাইম অবধি চলবে, এবং যার জন্য স্পেশালি প্রশাসনের পারমিশন প্রয়োজন আছে। কারণ প্রশাসন রাত 10টা অবধি পারমিশন দেয় আমাদেরকে যজ্ঞ করা, ঠিক আছে। 2-1টা যজ্ঞ আমরা রিকোয়েস্ট করি না করে, কিন্তু তা সত্ত্বেও অবশ্যই যজ্ঞের পরে তো পুজোটা, হ্যাঁ, কিন্তু তা সত্ত্বেও এটুকুনি বলবো যে প্রশাসন যথেষ্ট মানে কি বলবো সজাগ এবং সহযোগিতা সম্পন্ন, প্রত্যেকটা সময় হেল্প করে এবং তারা থাকে স্পটে এসে দাঁড়িয়ে থাকে। তো এতটা হেল্প আমার মনে হয় যে লাইফে সাংঘাতিক, এটাও কপাল দরকার আছে এর জন্য। আর তৃতীয় কথা হচ্ছে যে হ্যাঁ, ওখান থেকে কাজটা সেরে বেরিয়ে আসার মানে হচ্ছে আমি যার কাজটা করছি অত রাত্রে করছি, তার মানে কাজটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, এবং কাজটা তার লাইফে অনেক কিছু মায়না রাখে, মানে অনেক কিছু দাবি রাখে। তো সেই কাজটা যদি আমি যত তাড়াতাড়ি তার হাতে পৌঁছে দিতে পারবো, তার ভালো হওয়াটা যদি তত তাড়াতাড়ি শুরু হতে পারে, বা যে বিষয়টা নিয়ে ধরে নিন কোনো একটা কোর্ট কেস আছে কারোর, সে হয়তো আমাকে দিয়ে করিয়েছে এবং জানে যে হয়তো এর একটা ভালো ফল আমি পেতে পারি, সেই বিশ্বাসের কাজটা যখন করিয়েছে, একদিন পরে যদি তার কোর্টের ডেটটা থাকে, তো সে তো চাইবে আগের দিন আমি জিনিসটা রিসিভ করি। আমি যদি একদিন ওখানে স্টে করে পরের দিনকে আসি, সেই জিনিসটা পাবে না। তো আমার উচিত, আমার কাজ যদি এটাই, আমার সিনসিয়ারিটি আমাকে বলবে সেই মানুষটাকে সেই জিনিসটা পৌঁছে দাও। মা তোমাকে দিয়ে জিনিসটা করিয়েছে, ও যেন তো ভালো ফল পাই, ও সেই বিশ্বাসে তোমাকে দিয়ে কাজটা করিয়েছে, যখন তোমার দায়িত্ব তুমি এই জিনিসটা তার হাত অব্দি পৌঁছে দাও। তো সেই বিশ্বাসে কাজ হয়, সেই বিশ্বাসে এনার্জি আসে। তো এখানে আমি না, এখনো আমার কাছে এটা 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 ওপরওয়ালার দান, তাছাড়া এটা সম্ভব না, অসম্ভব ব্যাপার। এইখান থেকে আপনি 2টো রাত, 2টো ফুল দিন আপনি করে বাড়িতে ফিরছেন, তখন সকাল হয়ে গেছে, সকাল কি তখন বেলা হয়ে গেছে, তারপরেও আপনি রেস্ট নিচ্ছেন না, চোখে মুখে জল দিয়ে তারপরে যাদের কাজ করতে গিয়েছিলেন, তন্ত্র মতে তো এটা তন্ত্র সাধনার মধ্যে, তারাপীঠ ইয়ার্কি মারার জায়গা না, রামাসামা যদুমধু যে কেউ পারে না যেতে, অনেকেই ঢপ দেয় এই তো তারাপীঠে গিয়েছিলাম, সে লিলুয়ার পাশে যায় না, লিলুয়াতে যদি তারাপীঠের কোনো ঠাকুর পাকুর থাকে ওখানে করে দিয়ে চলে যায়। যাই হোক, সে তো মশলা অনেক দেখেছি এদিকে ওদিকে। তো সেই করে আপনি পরের দিন আবার কাজে বেরিয়ে গেলেন, যে আপনার চেম্বার রয়েছে, প্রয়োজন হলে সিটিভিএনে চলে এলেন আপনার 10:30টায় প্রোগ্রাম করতে। একদম। কি করে হয় এটা? ওই বললাম, এনার্জি, সেই সময় হয়তো বেশি করে আমরা এনার্জিটা পেয়ে যাই। তাহলে তো একটা সময় লোকে মুখ থুবড়ে পড়বে, মানে আর পারছি না, এই ব্যাপারটা তো হবে না। আসেনি, আজ অব্দি জীবনে আসেনি। আমার মনে হয় ঈশ্বরের থেকে তো বড় একটা এনার্জি, মানে বড় পাওয়ার বলি না আমরা, যে না দেখা শক্তি। তো না দেখা শক্তিটা ওই যজ্ঞের আগুনে আমাদেরকে এতটাই উত্তপ্ত করে দেয়, একটা আলাদা ঊর্জা তৈরি করে দেয় হয়তো, যেটা আমাদের হয়তো এই দৌড়টা করাতে বাধ্য করে দেয়। তাতে আমাদের মনে হয়নি আজ অব্দি কোনোদিন কোনো সমস্যা হয়েছে। মানে আমি বা আমার সাথে সাথে যারা থাকে, এবং আমার সাথে একজন বয়স্ক মানুষও থাকে, হ্যাঁ, তো তারা তো গাড়ির পেছনে ঘুমাতে পারে। হ্যাঁ, ঘুমায়ও, কিন্তু তাদের, আপনি তো ঘুমাতে পারছেন না, আপনাকে তো ড্রাইভটা করতে হচ্ছে। কোনোদিন তো অ্যাক্সিডেন্ট করেননি? না, আজ অব্দি হয়নি। ঠাকুরের আপনারও তো উচিত চোখটা লেগে যাওয়া, যা শুনি আর একদম যে ড্রাইভিং করলে লং রুটে অনেক সময় সাইডে দাঁড় করিয়ে লোকে 2 ঘন্টা ঘুমিয়ে নেয়। আমরা রাস্তায় থামিও না কোথাও। আপনি থামেও না, থামলেও একটু চা খেয়ে নিলেন বড়জন, তাও খুব রেয়ার। মানে
গাড়িতে যখন উঠে তখন তো ম্যাক্সিমাম যারা যারা থাকছে তারা ঘুমিয়ে পড়ছে। যদি আমার হাতে স্টিয়ারিং থাকে ডাইরেক্ট একদম তারাপীঠ থেকে সোজা নৈহাটিতে এসে, তারাপীঠ থেকে নৈহাটে খেলা কথা বেশিক্ষণ লাগেও না আমাদের রাত্রে। কি জানি বাবা, আপনার এই বেশিক্ষণ না লাগার ব্যাপারটা আর অসম্ভব কি? 4 ঘন্টা মতো লাগে। এই আপনি আজকে আপনাদের সামনে এক্সপোজ করছি ভদ্রলোক দেবাচার্যজি, তিনি এখন এই মুহূর্তে কটা বাজে, এখন তো ঘড়িতে বাজে হয়তো হার্ডলি 11:15 খানেক বাজে, 11:15 কি 11টার দিকে যাচ্ছে। এখন তিনি কিন্তু গাড়িতে, এবং গাড়িতে তিনি রয়েছেন। গতকাল অর্থাৎ রোববার রাত্রি 3টের সময় তিনি বেরিয়েছেন তার নৈহাটি বাড়ির থেকে। কলকাতা এয়ারপোর্ট নয়, আমি তো জানতাম এয়ারপোর্টে যাবে, আমি যে এবার এ তো প্রচুর প্লেনে চড়া পার্টি, এ তো বিমান ধরবেন আর বেরিয়ে যাবেন। উনি ড্রাইভ করে যাচ্ছেন, এবং ড্রাইভ করে ওনার রুটটা শুধু শুনে নিন। ড্রাইভ করে কি করে উনি যাচ্ছেন তিরুপতিতে, তারাপীঠ না, তিরুপতিতে। তিরুপতি খেলা কথা না, 1% লোকও তিরুপতিতে গেছেন বলে আপনারা আমার বিশ্বাস না। তো এইটা কি রিস্ক নিলেন মশাই? না, এটা রিস্ক না, এটা একটা জীবনের, এর আগে এভাবে গেছেন না এর আগে এত লং রুটে এইভাবে হয়নি, কিন্তু এর থেকেও লং রুটে যেগুলোতে আমরা গেছি সেগুলোতে বেশ মজাই পেয়েছি। কিন্তু তিরুপতিটা একটা কী বলবো, কোথাও না কোথাও মনে হয়েছে যে এইভাবে যাওয়াটা যেতে পারে, কারণ আমরা যে রাস্তাটা দিয়ে যাবো সেটা অবশ্যই উড়িষ্যা হয়ে, খড়গপুর হয়ে উড়িষ্যার মধ্যে ঢুকে ভাইজ্যাগ হয়ে আপনার হায়দ্রাবাদ ধরে একদম বর্ডার, তো গেলেই তিরুপতি। তো আমি যতটা ইজি বললাম ততটা না, বললেন যে এই তো খড়গপুর পেরিয়ে উড়িষ্যা পেরিয়ে 1400 কিলোমিটারের কাছে রাস্তা। হ্যাঁ, কি বলে ড্রাইভ করছেন? হ্যাঁ, 32 ঘন্টার কাছে জার্নি আছে, ড্রাইভ করতে হবে। এবং সেখানে গিয়ে আপনার স্টে, সেটা কি ননস্টপ? ননস্টপ না, মাঝখানে ধরুন ভাইজ্যাগে একটা স্টে যাবে। খেতে বলছি না আমি, না না, নাইট স্টে, নাইটে কোনো ইয়ে নেই, স্টে নেই, সে তো একই হলো, চলতেই থাকবে। তো এই একদম গেলে তাড়াতাড়ি পৌঁছানো হবে। এবং আমাদের 15 তারিখ তিরুপতি দর্শন রয়েছে, দর্শন কমপ্লিট করে ওখানে 2-3টে জিনিস আছে, এবং আমার 2-3টে মানুষের কাজ আছে বিদেশ যাত্রা নিয়ে স্পেশালি যেটা আছে। ওখানে একটি মন্দির আছে, হ্যাঁ, তো ওই মন্দিরটাতে যারা এখনও পর্যন্ত বিদেশ যাত্রার জন্য বহুবার চেষ্টা করেছেন, যেতে পারেননি, তাদের নাম করে যদি আপনি 51 বার প্রদক্ষিণ করেন, তাদের বিদেশ যাত্রা কনফার্ম হবে, এইরকম ওদের মানুষের একটা বিশ্বাস। সেরকম কিছু কাজ আছে। ওখান থেকে 50 কিলোমিটার দূরে একটি শিব মন্দির আছে, যে শিব মন্দিরটা টোটাল শিবটা অপূর্ব সুন্দর, মানে আমি হয়তো আপনাদেরকে বলে ব্যাখ্যা করতে পারবো না, যে শিব ঠাকুরটা টোটালি রুদ্রাক্ষ দিয়ে তৈরি। হ্যাঁ, এবং সেখানে পৌঁছানোর কথা আছে। এবং সেখান থেকে প্রায় 700 কিলোমিটার দূরে শিরডি সাইবাবা আছে। তো এই পুরো প্ল্যানটা করা আছে। এবং কি সাইবাবাতে যাবেন নাকি? এরকমই কথা হয়েছে, কারণ কিছু মানুষের কিছু কাজ আছেন যাদের হয়তো অনেক কি বলবো ইচ্ছে ছিল, যে ইচ্ছাগুলো ওই অবধি পৌঁছানো, তো তাদের চিঠি পৌঁছানো যায়। আমরা হয়তো সেই সময় সেই কাজটাই করতে চলেছি আপাতত, এবং তাদের মনোবাসনাটা পূর্ণ হোক। এবং কি মাধ্যম, হ্যাঁ, এইটা একটা লং রুটের একটা লং কাজ। এবং মানুষের যে চাওয়া পাওয়া, মানে সাইবাবা শিরডি সাইবাবা এমন একটা জায়গা, এলটি স্পেশালি মন্দিরটাকে তৈরি করে দিয়েছে। এবং আজ অবধি একটা মানুষ বলতে পারবে না যে আমি ওখানে গিয়ে এই ইচ্ছাটা করে এসেছিলাম, এই মানতটা করে এসেছিলাম, সেই মানতটা আমার কমপ্লিট হয়নি। আজ অবধি কারোর ক্ষমতা নেই। আমি বলি কি, যে শিরডি সাইবাবাতে আমি গিয়েছি বম্বে থেকে ড্রাইভ করে। ওনার মতন এক তেজি আমার এক ভাই রয়েছে, তবে উনি যেটা করছেন আমার ভাই সেটা কোনোদিন করতে পারতো না, সে ছেড়ে দিন। এটা পাগলের ব্যাপার, মানে এই যে কী শক্তি তার মধ্যে রয়েছে, ঐশ্বরিক শক্তি। তো যাই হোক, তো ধর্ম নিয়ে আলোচনা করলে আপনারা মন্দিরে গিয়ে অনেক সময় মশা মারবেন, উঠি, কারণ সেই পণ্ডিতরা আপনাকে খুশি করতে পারবে না। ওটা বৃদ্ধাদের জায়গায় সময় কাটাবার, সন্ধেবেলা বাড়িতে থাকলে বৌমা গ্যাজর করবে, তার আগে মন্দিরে, সেইটা একটা মন্দিরে যাওয়া। আরেকটা হচ্ছে গিয়ে রামকৃষ্ণের সেই কথা, বিবেকানন্দ বলছে ঠাকুর দেখেছেন? বলে হ্যাঁ দেখেছি। কেমন? এই তোকে যেমন দেখছি। বলবো সে গল্প, আজ না কাল। আজকের মতো বিদায় নিতে হচ্ছে। একদম, নমস্কার।